টি ব্রেকের সময় যখন এসেছিলাম তখন বাংলাদেশ খুব ভালো অবস্থায় ছিল। 182 রান, 3টা উইকেট হারিয়ে শান্ত মুশফিক দুজনেই 50 পার করে বসেছিলেন। মনে হচ্ছিল যে এখানেই আমরা আপাতত সন্তুষ্ট থাকতেই পারি, তাই না? 100-র উপর একটা পার্টনারশিপ, দুজনের মধ্যে একটা 50-50 ইন্ডিভিজুয়াল স্কোর, আর বাংলাদেশও প্রায় 200-র কাছাকাছি 3 উইকেট হারিয়ে শেষ সেশনের জন্য আসলে খুব বেশি চাপ শান্ত এবং মুশফিকের উপর আমি আসলে রাখতেও চাই নাই, কারণ আমার মনে হচ্ছিল যে তারা অন্তত প্রথম দিকের যে ধাক্কাটা সেটা সামলে নিয়ে মোটামুটি একটা ভালো পার্টনারশিপ করে একটা প্ল্যাটফর্ম দেওয়ার মতো সিচুয়েশন তৈরি করেছে। দুইজন ব্যাটারি সেট ছিলেন, তবে টি ব্রেকের পর যে কোনো কিছুই হতে পারে। শেষ 2 ঘন্টা এখন শ্রীলঙ্কান বোলাররা যদি নতুন কিছু করতে পারে, নতুন বল আসার পর যদি তারা কিছু করে ফেলতে পারে, অনেক ধরনের হিসেব নিকেশ তারা রাখছিল সাথে করে, কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হয়নি। আলটিমেটলি যে মুশফিকুর রহিম এতগুলো ইনিংস ধরে খারাপ খেলছেন, যাকে মনে হচ্ছিল যে জোর করে ক্যারি করে নিয়ে যাওয়া হচ্ছে তার 100তম টেস্ট খেলানোর জন্য, আবারও গলে গিয়ে আবারও শ্রীলঙ্কার বিরুদ্ধে তার প্রিয় প্রতিপক্ষকে পেয়ে যেই মাঠে তিনি প্রথম 200 রান করেছিলেন সেই মাঠেই মুশফিকুর রহিম একটা সেঞ্চুরি করে বসলেন। টেস্ট ক্যারিয়ারের 12তম সেঞ্চুরি, এবং সেই সেঞ্চুরিটা এসেছে কিভাবে? দুর্দান্ত ব্যাটিং তিনি করেছেন, স্লট সুইপে শট খেলেছেন মাত্র একটা এবং সেখান থেকে একটা বাউন্ডারি পেয়েছেন। এছাড়া সোজা ব্যাটে খেলার চেষ্টা করেছেন, প্যাডেল সুইপ সেফলি খেলার চেষ্টা করেছেন, সিঙ্গেল গুলো গলিয়ে গলিয়ে বের করে নিয়েছেন মুশফিকুর রহিম। দুর্দান্ত ফিটনেস দেখিয়েছেন আজকে, এবং গলের এই উইকেটে আসলে একজন ব্যাটার যখন সেট হয়ে যায় তারপর কিন্তু তার জন্য রানগুলো তোলা খুব একটা কঠিন কোনো কাজ হয় না। সেই কাজটা মুশফিকুর রহিম আজকেও কিন্তু দেখিয়ে দিয়েছেন। ফ্যান্টাস্টিক ব্যাটিং পারফরমেন্স। এবং নাজমুল হোসেন শান্তর কথা বলতে হবে। ডেফিনেটলি টেস্ট সিরিজটা শুরু হওয়ার আগে আমি ক্যাপ্টেন শান্তকে নিয়ে তার ব্যাটিং নিয়ে কিছু ভিডিওস দিয়েছিলাম, সেখানে অনেক ধরনের কটু কথাও আমাকে শুনতে হয়েছে যে শান্তকে নিয়ে এত হইচই কিসের, বা শান্তকে নিয়ে এত এক্সপেকটেশন কিসের, যার ব্যাটিং অ্যাভারেজটা টেস্ট ক্রিকেটে 29, যার শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাটিং অ্যাভারেজ মাত্র 22, যিনি কিনা এতগুলো টেস্ট ম্যাচ খেলে 66টা ইনিংস খেলেছেন এই টেস্টের আগ পর্যন্ত, মাত্র 10টা ইনিংসে তিনি 50 বা তার উপর রান করেছেন। তো এত কিছু শোনার পরেও আমার কাছে মনে হয়েছিল কোনো এক কারণে নাজমুল হোসেন শান্ত এই যে টেস্ট সাইকেলটা শুরু হচ্ছে, বাংলাদেশের প্রথম ম্যাচ এই 2023 থেকে দুঃখিত 25 থেকে 27 টেস্ট সাইকেলের কিছু একটা ভালো তিনি করে দেখাবেন। যখন বাংলাদেশ তাদের গত মৌসুমের টেস্ট সাইকেলটা শুরু করেছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে, সেই ম্যাচে কিন্তু একটা সেঞ্চুরি পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত, এবং সেটাই তার লাস্ট সেঞ্চুরি ছিল। তারপর পুরো 2 বছরের মধ্যে আর কোনো সেঞ্চুরি দেখা তিনি টেস্ট ক্রিকেটে পাননি। আবারও কিন্তু তিনি পেয়ে গেলেন, এবারে গলে এসে তিনি একটা সেঞ্চুরি পেয়েছেন এবং নট আউট রয়েছেন 136 রান করে, অর্থাৎ তার জন্য কিন্তু এখন 150-200 ছোঁয়ারও একটা সম্ভাবনা রয়েছে কালকে যদি তিনি তার ইনিংসটা ক্যারি ওভার করতে পারেন। শ্রীলঙ্কার বিরুদ্ধেই তার হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল টোটাল টেস্ট ছিল, 163 রান তিনি করেছিলেন। তবে মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত এই দুজনের যে একটা পার্টনারশিপ, চমৎকার একটা পার্টনারশিপ, এবং এই পার্টনারশিপের কথা আপনি মনে রাখতে চাইবেন, কারণ হচ্ছে 45 রানে পড়ে গেছিল 3টা উইকেট। সেখান থেকে একটা ভালো ব্যাটিং উইকেটে বাংলাদেশকে একটা ভালো জায়গায় নেওয়ার জন্য যা করার দরকার ছিল সেটাই করেছেন। 247 রানে এই পার্টনারশিপটা অপরাজিত আছে। সব মিলিয়ে 443টা বল এই দুজন ব্যাটার মিলে খেলেছেন, এবং এই যে প্রায় 250 রানের একটা পার্টনারশিপ, সেটাকে কালকে আমার মনে হয় বাংলাদেশ আরো বৃদ্ধি করতে চাইবে, কারণ গলে প্রথম ইনিংসের অ্যাভারেজ টোটালটাই 380-র উপর। সুতরাং এখনই বাংলাদেশের খুব বেশি খুশি হয়ে যাওয়ার কিছু নেই, কারণ এখনো পর্যন্ত আমার মনে হচ্ছে অন্তত আরো 150 থেকে 200 রান বাংলাদেশ যদি অ্যাড করতে পারে, সেই জায়গাটায় আমার মনে হয় বাংলাদেশ একটা শক্ত অবস্থায় যাবে, এবং শ্রীলঙ্কা মোস্ট প্রবাবলি একটা চিন্তায় পড়ে যাবে যে তারা আসলে এই টেস্ট ম্যাচটা জিততে পারবে কিনা। মানে বাংলাদেশ যেন না হারে ওরকম একটা ফার্স্ট ইনিংস টোটাল তৈরি করতে হলে অন্তত 500-র কাছাকাছি বাংলাদেশকে যেতে হবে। আজকের প্রথম দিন শেষে বাংলাদেশ করেছে 292, 3 উইকেটে, এবং যেখানে মুশফিকুর রহিম সেঞ্চুরি পেয়েছেন, নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি পেয়েছেন, এবং শ্রীলঙ্কার বোলাররা এক প্রকার এক্সপোজড হয়ে গেছেন। এই বোলিং লাইন আপের ভেতরে যে দুটি পেসাররা রয়েছেন, দুজনেরই কাছ থেকে খুব একটা বেশি পেস আমরা দেখিনি। ডিসিপ্লিন ছিল তবে পেস নাই, অর্থাৎ এক্স ফ্যাক্টরটা নাই। উইকেটে যখন কিছু থাকবে না তখন কিন্তু এই ধরনের পেস বোলারদের পেস খুব একটা কাজে লাগছে না। 128-130 কিলোমিটার প্রতি ঘন্টায় খুব বেশি বলটা মুভ করতে পারছিলেন না, সাধারণ মানের বোলার মনে হচ্ছিল তাদেরকে। স্পিনাররা যে এসেছেন অ্যাকিউরেট বোলিং করেছেন, ডিসিপ্লিন রেখে বল করেছেন, তাতেও খুব একটা লাভ হয়নি, কারণ পুরো ম্যাচের মধ্যেই বলা যেতে পারে সারাটা দিন ধরে মুশফিক আর শান্ত শুধুমাত্র সিঙ্গেলসে ডিল করার চেষ্টা করেছেন। বাউন্ডারি খুঁজেছেন মাঝে মধ্যে, তবে সিঙ্গেলসে ডিল করার চেষ্টা করেছেন। সব মিলিয়ে মাত্র 3টা মেডেন ওভার এসেছে স্পিনারদের কাছ থেকে, এবং 3টা মেডেন এসেছে পেসারদের কাছ থেকে। সারা দিনের 90 ওভারে মাত্র 6টা মেডেন ওভার, অর্থাৎ চাপ দেওয়ার চেষ্টা করেও কিন্তু ঠিকমতো চাপ দিতে পারেনি শ্রীলঙ্কার বোলাররা। এবং দিন শেষে যখন মুশফিকুর রহিম শান্ত হেঁটে হেঁটে যাচ্ছিলেন ফিরে, আমার কাছে কিন্তু মনে হচ্ছিল শ্রীলঙ্কানরা প্রথম দিন শেষে বুঝে গেছে টস হারাটাও বিপদ ছিল, এতগুলো রানের পাহাড়ের নিচে হয়তো চাপাও তারা পড়তে পারে, সেরকম একটা শঙ্কার মধ্যে তারা রয়েছে।
তবে বাংলাদেশের সংখ্যা যেটা সেটা হচ্ছে শ্রীলঙ্কারও কিন্তু ব্যাটিং লাইন আপটা অনেক স্ট্রং। কালকে বাংলাদেশকে অন্তত 2টো সেশন ব্যাট করতে হবে, তাহলে আমার মনে হয় আমরা একটা ভালো অবস্থায় যাব এবং শ্রীলঙ্কাকে অন্তত এমন এক পরিস্থিতিতে ফেলবো যেন তারা জেতার চিন্তাটা অন্তত না করতে পারে। নাজমুল শান্ত তিনি এগিয়ে যেতে থাকুক, মুশফিকুর রহিম আরো এগিয়ে যেতে থাকুক, কালকে আমরা এই পার্টনারশিপের কাছ থেকে আরো দারুণ কিছু যেন দেখতে পাই সেই আশা রেখেই আজকের মতো অন্তত বিদায় নিচ্ছি। আপনারা সবাই ছিলেন অলস্পোর্ট এবিপির সঙ্গে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের ম্যাচ নিয়ে বা আজকের দিনটা নিয়ে আপনার মতামত, এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলস্পোর্ট এবিপি চ্যানেলটি। ভালো থাকবেন সবাই।